বিশেষ অনুমতিতেই আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। দেশীয় টিকিটের বিপরীতে কয়েক হাজার মানুষের ভিড়। টোকেন নিয়ে সৌদি এয়ারলাইন্সের 3 দফা তারিখ পরিবর্তন। দেশে করোনার ভ্যাকসিন ট্রায়ালে দৃশ্যত নেই কোনো প্রস্তুতি। 7টি কোভিড হাসপাতালের মধ্যে 2টিকে নন কোভিড ঘোষণা। স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি নিয়ে সংশয়। জটিল রোগীর দ্রুত সেবা নিশ্চিতে চট্টগ্রাম মেডিকেলে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার। একই ছাদের নিচে মিলবে আইসিইউ সহ সব ধরনের সেবা, কমবে ভোগান্তি। এবং বিকল্প ব্যবস্থা ছাড়াই দেদারসে কাটা হচ্ছে রাজধানীর ডিশ ও ইন্টারনেট কেবল। কয়েক লাখ গ্রাহক সেবা বঞ্চিত হলেও অনড় 2 সিটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। সরাসরি চলে যাব সিলেটে ইকরামুল কবিরের কাছে। তিনি আছেন শাহপরান থানার সামনে। ইকরাম, যদি সর্বশেষ যেই খবর দিয়ে শুরু করি সেটা হচ্ছে কি, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই এমসি কলেজের 1892 সালে প্রতিষ্ঠিত এই এমসি কলেজের শিক্ষার্থীরা চাচ্ছেন যে এই 128 বছরের একটি শিক্ষা প্রতিষ্ঠানকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয় এবং তাদের ছাত্রত্ব যেন বাতিল করা হয়। তারা এই একটি বড় ধরনের সমাবেশ করবে, তারই প্রস্তুতি নিচ্ছে এরা সবাই এই বর্তমান শিক্ষার্থী। আমি একটু বলে রাখি যে এই 2টি মামলা হয়েছে শাহপরান থানায়। সেই মামলার একটি হচ্ছে গিয়ে ধর্ষণ মামলা। ধর্ষণ মামলার প্রধান আসামি করা হয়েছে সাইফুর রহমান এবং তার সাথে রয়েছে শাহরনি, মাহফুজুর রহমান মাসুম ও অর্জুন লস্কর। এই 4 জন হচ্ছে গিয়ে এমসি কলেজের ছাত্র এবং তারেক আহমদ এবং রবিউল বহিরাগত। এবং বলে রাখা প্রয়োজন যে এই যে এমসি কলেজের যারা ছাত্ররা গতকালকে এই গণধর্ষণের একটি তরুণীকে গণধর্ষণের শিকার হয়েছিলেন তরুণী, তাদের মাধ্যমে তারা ছাত্রলীগ দাবি করে। কিন্তু একদিকে যদি বলি 2009 সালের পরে এই এমসি কলেজে কোনো ধরনের কমিটি করা হয়নি। 14 সালের পরে সব কমিটি বাতিল করে দেওয়া হয়েছে। তারা কিন্তু ছাত্রলীগের কোনো কমিটি বহন করছে না বা কোনো পদবি বহন করছে না। তারা বিশেষ করে রঞ্জিত সরকারের গ্রুপ এবং তারা আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি এবং এই এলাকার এই সিলেট নগরীর সবচেয়ে ভয়ঙ্কর একটি পয়েন্ট হচ্ছে গিয়ে টিলাগড় পয়েন্ট। এই এমসি কলেজের পার্শ্ববর্তী যে পয়েন্টটি, সেই টিলাগড় পয়েন্টকে ভয়ঙ্কর পয়েন্ট বলা হয়। দিনে কিংবা রাতে এই এলাকার কেউ আসতে চায় না। শুধুমাত্র এই কয়েকজনের আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং তাদের রাহাজানির কারণে এই এলাকাটি একটি ভয়ঙ্কর এলাকা হিসাবে রূপ নিয়েছে। এবং প্রায় সময় আমরা দেখে থাকি এই এলাকায় হামলা মামলা হয়ে থাকে। প্রায় সময় ছাত্রছাত্রী আধিপত্য বিস্তার নিয়ে গণ্ডগোল হয়ে থাকে। 2012 সালে এমসি কলেজের যে হল পুড়িয়ে দেওয়া হয়েছিল আপনারা সবাই জানেন। আমরা সবাই জানি যে 29 জন ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলার এখনও পর্যন্ত কোনো ধরনের অগ্রগতি নেই। সেই মামলা যদি অগ্রগতি হতো, এখন এইবার যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের একটি কোনো ধরনের বড় কোনো সাজা হলে এই ঘটনা পুনরাবৃত্তি ঘটতো না। এবং বলে রাখা প্রয়োজন যে এই চাঁদাবাজি এবং চাঁদাবাজির সব বিভিন্ন ঘটনার জন্য তারা বারবার এই ধরনের ঘটনা ঘটবে, বারবার এই ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এবং পুলিশের পক্ষ থেকে গতকাল রাতে ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় তারা ধর্ণা দিচ্ছে, অভিযান চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযানের কোনো সুফল আমরা দেখতে পাইনি। একটি সুফল হচ্ছে গিয়ে এমসি কলেজের ছাত্রাবাসের 7ম ব্লকের একটি রুম, যেই রুমে সাইফুর রহমান থাকতো, সেই সাইফুর রহমানের রুমে বেশ কিছু অস্ত্র পাওয়া গেছে, একটি পাইপ গান সহ বেশ কিছু দেশীয় অস্ত্র পাওয়া গেছে। এবং সাইফুর রহমানকে আসামি করে একটি অস্ত্র মামলা করা হয়েছে। অর্থাৎ এই ঘটনার 2টি মামলা হয়েছে, একটি হচ্ছে কি ধর্ষণ মামলা, আরেকটি হচ্ছে কি অস্ত্র মামলা। এখন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালেহ আহমদ বলেছেন যে এই ছাত্রদের এই 4 জন ছাত্রত্ব বাতিলের ব্যাপারে সভা ডেকেছেন এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং এই ছাত্রদের ছাত্রত্ব বাতিলের ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। রিচার্ড, মোটামুটি গতকালকে যে তরুণী গণধর্ষণের শিকার হয়েছে তার পরবর্তী বিভিন্ন ঘটনার এই ছিল সর্বশেষ। সিলেটের এমসি কলেজ প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির। জটিলতা যেন পিছু ছাড়ছে না সৌদি প্রবাসীদের। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারে শনিবার 350টি টিকিট দেওয়ার কথা থাকলেও 550টি টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি এয়ারলাইন্স। তবে অপেক্ষায় তার কয়েক গুণ বেশি যাত্রী।
টিকিট যারা না পাবেন তাদের টোকেন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষের ঘোষণা 4 অক্টোবরের আগে মিলবে না টোকেনও, আর এতেই তৈরি হয় নতুন সংকট। কেউ আবার অভিযোগ করছেন টিকিট কালোবাজারির। বিক্ষুব্ধ প্রবাসীরা এক পর্যায়ে হোটেল সোনারগাঁওয়ের সামনের সড়ক আটকে দেওয়ার বন্ধ রয়েছে ওই এলাকায় যান চলাচল। বিপাকে পড়েন অফিসগামী যাত্রীরা। পরে পুলিশের হস্তক্ষেপে অনুরোধ তুলে নিলেও সোনারগাঁও মোড়ে অবস্থান নেন তারা। একই অবস্থা মতিঝিলে বিমানের অফিসে। টিকিট বিক্রির শেষ দিনে অবশিষ্ট 150 টিকিটের বিপরীতে সেখানে অবস্থান করছেন কয়েক হাজার প্রবাসী। এ সময় পুলিশের সঙ্গে দফায় দফায় হাতাহাতিতে জড়ান টিকিট প্রত্যাশীরা। তবে বিমান কর্তৃপক্ষের সাফ জবাব, নতুন করে ল্যান্ডিং পারমিশন না পাওয়ায় নতুন কোনো ফ্লাইট বুকিং দেওয়া সম্ভব নয়। এদিকে বিশেষ ফ্লাইট ছাড়া এখনও রিয়াদে কোনো ল্যান্ডিং পারমিশন পায়নি বাংলাদেশ। টোকন 8,000 টাকা বিক্রি হয়েছে। এই কিছু কিছু কুচক্র আছে, আগামা নাই, পাসপোর্ট নাই, বিষয় নাই, ও আইয়ে হাত পাতে দিয়ে দেয়। এটা কি ছেলে খেলার মোয়া? আমাদের টোকন অনুযায়ী টিকিট পাইতেছি না, টোকন সিন্ডিকেট করতেছে। খাই না খাই আমরা বাড়িঘর ছাড়ি এখানে সোনারগাঁতে পড়ে রয়েছি, না আমাদের কোচ খবর না টোকেনের কোনো ব্যবস্থা আছে। 29 তারিখ রিয়াদ, 30 তারিখ জিদ্দা, এই 2 ফ্লাইটের কাজ হবে। যারা রিটার্নিং প্যাসেঞ্জার এবং যাদের 16, 17, 18, 19, 20 মার্চে যারা যেতে পারে নাই তাদের কাজ হবে। যদি সিট খালি থাকে তখন আমরা পরবর্তী ডেটের প্যাসেঞ্জার ডাকবো। এখন 1 তারিখের ফ্লাইটের অনুমতি পাই নাই, পাইলে আমাদের বিমান ওয়েবসাইটে জানাবে। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং মতিঝিলে বাংলাদেশ বিমানের কার্যালয়ের সামনে আছেন সহকর্মী আজহার লিমন। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি সাদাতের কাছে। সাদাত, রিচার্ড, সকাল থেকে তীব্র রোদ আর প্রচণ্ড গরমকে উপেক্ষা করে টিকিট প্রত্যাশীরা সৌদি আরব যারা যেতে চান তারা এসেছেন এই রাজধানীর কারওয়ান বাজারের যেই সৌদি এয়ারলাইন্স টিকিট বিক্রির যে কার্যালয় সেখানে এসে জড়ো হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত টিকিট পাবেন কি না সেই নিশ্চয়তা এখন পর্যন্ত তারা পাননি। কারণ যে এরই মধ্যে যে 6,000 টোকেন তারা সরবরাহ করেছে তার বিপরীতে আজকে তারা 851 থেকে 1400 পর্যন্ত টোকেনধারীকে তারা টিকিট সরবরাহের কথা রয়েছে। বাকিদেরকে পর্যায়ক্রমে টিকিট দেওয়া হবে। এবং বাইরে যারা অপেক্ষা করছেন এই দীর্ঘ সারি যারা এসেছেন তাদের সবারই চাওয়া কিন্তু টোকেনের জন্য। কারণ সবাই এটাই জানতে যাচ্ছেন যে টোকেন পেলে অন্তত টিকিট পাওয়ার যে নিশ্চয়তা সেটি অন্তত তারা পাবেন বলে তারা আশা করছেন। এই টোকেনের জন্যই এই সকাল থেকে তারা অপেক্ষা করছেন। কিন্তু এখন পর্যন্ত আজকে টোকেন যদি এর মধ্যে তারা জানিয়ে দিয়েছে যে সকালবেলা আসার পরই যে আগামী 4 তারিখ আগে কোনো প্রকার টোকেন দেওয়া হবে না, তারপরও তারা অপেক্ষা করছেন যদি কর্তৃপক্ষ আবারও টোকেন দেওয়া শুরু করে এমন আশায়। কিন্তু এর পাশাপাশি অভিযোগও করছেন যে টোকেনের জন্য বিভিন্নভাবে কিছু দালাল চক্র তাদের কাছ থেকে অতিরিক্ত টাকাও নিচ্ছে, তাদেরকে টাকার বিনিময়ে এর ভিতরে টোকেন দিচ্ছে এবং তারা ভিতরে প্রবেশ করতে পারছেন, এমন অভিযোগও তারা করছেন। গত কিছুক্ষণ আগে এই টোকেনের জন্য তারা প্রধান যে সড়ক সোনারগাঁ সেটি তারা অবরোধ করে রেখেছিলেন। প্রায় ঘণ্টাখানেক অবরোধের পর কিছুক্ষণ আগে সেই সড়ক তারা ছেড়ে দিয়েছেন এবং পাশে তারা অবস্থান নিয়েছেন। তারা অপেক্ষা করছেন যে কর্তৃপক্ষ যদি তাদের দাবির প্রেক্ষিতে অন্তত তাদেরকে টোকেনগুলো দেওয়া হয়। গত কয়েকদিনের মতো তারা আজকেও কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা আরেকটি দাবি করেছেন যেটি হচ্ছে যারা আগে এসেছেন রিটার্ন টিকিট নিয়ে তারা যেন সেই পূর্বের ন্যায় এখান থেকে যে সেই সিরিয়াল অনুসারে তাদেরকে যেন আগে ফ্লাইটের ব্যবস্থা করা হয়। এই দাবিগুলো তারা এখন পর্যন্ত তারা করে যাচ্ছেন। যদিও এখন পর্যন্ত এই সৌদি এয়ারলাইন্সে যারা রয়েছেন তাদের কার্যালয় থেকে নতুন করে কোনো তথ্য তাদেরকে এখন পর্যন্ত জানানো হয়নি। ফলে এই নিয়ে তারা বেশ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করছেন। আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে বেশ হিমশিম খেতে হচ্ছে, যদিও এখন পর্যন্ত পরিবেশ বেশ ঠান্ডা রয়েছে। তবে তারা আশা করেন দ্রুত এই সংকট সমাধান হবে, তারা দ্রুত সৌদি আরব যেতে পারবেন। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির আমার কাছে সবশেষ খবর। আমরা যেতে চাই আমাদের আরেক সহকর্মী রয়েছেন রাজধানীর মতিঝিলের, সেখানে আজহার লিমন রয়েছেন, সেখানে টিকিট বিক্রি সবশেষ খবর জানার জন্য চলে যাচ্ছে তার কাছে। প্রশ্ন করেছিল যে 18 থেকে 20 মার্চ যাদের সৌদি ফেরার কথা ছিল এবং যাদের কাছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি টিকিট রয়েছে তাদেরকে তারা আজ এই 26 তারিখ পর্যন্ত ফিরতি টিকিট দেবেন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে মতিঝিলের এই বিমান অফিসে গেট ভেঙে এরই মধ্যে প্রায় 5 থেকে 700 লোক ঢুকে পড়লো। যদিও বিমান কর্তৃপক্ষ সকালেই আমাদেরকে জানিয়েছে যে তাদের হাতে বাকি আছে মাত্র 150টি টিকিট, কিন্তু বাইরে এখনও দেখছেন যে হাজার হাজার প্রবাসী কিন্তু এখানে উদ্দেশ্যহীনভাবেই ঘোরাফেরা করছে এবং তারাও টিকিটের প্রত্যাশী এবং তাদের হাতেও কিন্তু বিমানের ফিরতি টিকিট রয়েছে, কিন্তু বিমানের হাতে এই 150 টিকিটের বাইরে আর কোনো টিকিট নেই।
আপনাকে যদি একটু বলি যে তাদের এবং তাদের হাতে রয়েছে দাম্মামের টিকিট এবং সৌদির বিভিন্ন গন্তব্যের, কিন্তু সেটি অবশ্যই 20 থেকে 20 তারিখ বা 20 মার্চের নয়, সেটি আগের এবং পরের রয়েছে। কিন্তু তারা কেন আসলে এই এত তাড়াতাড়ি ফিরতে চাইছে, তার কারণটা হলো যে সরকারিভাবে যদিও ঘোষণা করা হয়েছে যে 30 তারিখ আসলে 30 তারিখ এর বাইরেও আসলে ভিসার বা ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে, কিন্তু তারা বলছেন যে এর আগে যখন মেয়াদ বাড়ানো হয়েছিল তখন আসলে অটোমেটিক কিন্তু তাদের ভিসার মেয়াদ কিন্তু 2 দফা বেড়েছে। কিন্তু এবার আসলে সরকারি ঘোষণা থাকলেও কিন্তু ভিসার মেয়াদ কিন্তু তাদের এখনো বাড়েনি। তারা বলছেন যে ভিসার মেয়াদ পরীক্ষা করার যে প্রক্রিয়া অনলাইনে, তারা আজকে সকালেও পরীক্ষা করে দেখেছে যে ছুটির যে শেষ মেয়াদ সেটি কিন্তু এখনো 30 তারিখে রয়েছে। এই কারণেই কিন্তু চাকরি বাঁচাতে এই সমস্ত প্রবাসীরা, হাজার হাজার প্রবাসীরা এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মতিঝিল অফিসে আসছে। তবে আমি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের যিনি চেয়ারম্যান তার সঙ্গে কথা বলেছি, বিমানের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে এই 30 তারিখ পর্যন্ত তারা বিমানের যে 4টি বিশেষ ফ্লাইট এর অনুমতি পেয়েছিল, এর বাইরে নতুন করে তারা আর কোনো ফ্লাইটের ল্যান্ডিং পারমিশন কিন্তু পায়নি। তো এই ছিল মতিঝিলের বিমান অফিস থেকে আমার কাছে সবশেষ। রিচার্ড। সৌদি প্রবাসীদের টিকিট বিড়ম্বনার কথা জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা, যেটি জানাতে গিয়ে মতিঝিলের বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আজহার লিমন, এবং তারও আগে কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে থেকে যোগ দিয়েছিলেন আমাদের আরেক সহকর্মী সাদাত রহমতুল্লাহ। এদিকে আজ সৌদি প্রবাসী যাদের বিমানের ফ্লাইট রয়েছে তাদের অনেকেই এখনও পাননি করোনা টেস্টের রিপোর্ট। এই মুহূর্তে মহাখালীতে আছেন সহকর্মী আহমেদ সালেহিন, সরাসরি চলে যাব তার কাছে। সালেহিন। রিচার্ড, আপনি জানেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত যে করোনার নমুনা সংগ্রহের যে কেন্দ্রটি রয়েছে মহাখালীতে, সেখানে অবস্থান করছে। এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই যে যারা প্রবাসী যারা রয়েছেন বাংলাদেশি যারা, তারা 2-1 দিনের মধ্যে যা অথবা আজকে বা কালকে বা পরশু যারা যাচ্ছেন সৌদিতে, সৌদি ফ্লাইট চালু হওয়ার পর তারা কিন্তু আজকে নমুনা পরীক্ষা করতে এসেছেন। এখানে অনেকে নমুনা পরীক্ষার যে রিপোর্টটি সেটাও নিতে এসেছেন। এবং সব মিলে বলা চলে যে এখনকার যে বর্তমান অবস্থা এখানকার 17টি বুথে এখানে করোনা পরীক্ষা নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং এই রিপোর্ট দেওয়া হবে জরুরি ভিত্তিতে। সেইটারই বুথ কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। একটি বিষয় বলে রাখতে চাই যে এখানকার যে কিছু যারা প্রবাসী যারা রয়েছেন, যারা বিদেশগামী যারা রয়েছেন, তারা বলছেন যে তাদের যে অভিযোগ রয়েছিল যে তারা নমুনা সংগ্রহ করতে এসেছেন, এখন কিন্তু আগামীকাল ভোরে অর্থাৎ আর কয়েক ঘন্টা পরেই, অর্থাৎ তাদের ফ্লাইট 14 থেকে 15 ঘন্টা পর বা 16 ঘন্টা পর তাদের ফ্লাইট রয়েছে যে উদ্দেশ্যে তারা যাবেন বাংলাদেশ থেকে। কিন্তু তাদের নমুনা এখনও সংগ্রহ করা এখনো হয়নি। এখানে তারা অপেক্ষা করছেন। তারা করোনা নমুনা দেওয়ার পরে সেই রিপোর্টটি কখন পাবেন সেটি নিয়ে একটু সংশয় তুলেছে। এছাড়াও আজকে বিকেল 5টায় আমি অনেকের সাথে কথা বলছিলাম, আজ বিকেল 5টায় যাদের ফ্লাইট রয়েছে তারা এখনো পর্যন্ত এখান থেকে নমুনার পরীক্ষার যে সনদ তারা পাননি। করোনার যে সনদ বা নেগেটিভ হওয়ার যে সনদ সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত পায়নি। সেই ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হয়েছে এবং এখানকার যারা অর্থন কর্মকর্তা রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, তাদের সাথে চেষ্টা করবো আমরা কথা বলার জন্য পরবর্তীতে এবং এই অভিযোগগুলির বিষয়ে জানার চেষ্টা করব কেন আসলে দেরি হচ্ছে বা কী কারণে। তারাও কিন্তু কিছুটা নিজেদের পক্ষে অবস্থান নিচ্ছেন, কথা বলার চেষ্টা করছেন যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে দিতে পারছেন নমুনা পরীক্ষার যে সনদগুলি এবং একই সঙ্গে তারা দ্রুততার সঙ্গেই কয়েক ঘন্টার মধ্যে দিবেন বলে যে জানিয়েছিলেন। কিন্তু আসলে আমরা এখানে কয়েকদিনের কাছে অভিযোগগুলো শুনেছি এবং যা শুনছি তাতে করে আসলে কখন নাগাদ তারা পাবেন সেটা নিয়ে সংশয় তৈরি আছে। এবং যারা আজকে যাদের ফ্লাইট বিকেলবেলা যাদের ফ্লাইট তারা এখনো পর্যন্ত 12টার উপরে বাজে, তারা এখনো পর্যন্ত কিন্তু কয়েকজন দেখেছি যারা অভিযোগ করছেন আমাদের কাছে, তারা সনদ এখনো পাননি। তো সেই ক্ষেত্রে একটি জটিলতা তৈরি হবে এবং তাদের বিদেশ যাওয়াটা অনেকটা অনিশ্চিত হয়ে পড়বে এবং তার পরবর্তীতে কি হবে, তারা কবে নাগাদ টিকিট পাবেন এবং যেতে পারবেন কিনা সেইটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেইসব বিষয়ে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো এই ছিল আমার কাছে মহাখালী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের করোনার নমুনা পরীক্ষার কেন্দ্র থেকে সবশেষ পরিস্থিতি। রাজধানীর মহাখালীর প্রবাসীদের জন্য নির্ধারিত করোনা টেস্টের স্থান থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। দেশে করোনা ভাইরাসের ভ্যাকসিন ট্রায়ালে এখনও দৃশ্যত কোনো প্রস্তুতি নেই। উল্টো প্রাথমিকভাবে যে 7টি হাসপাতালকে কোভিড ট্রায়ালের জন্য নির্ধারণ করা হয়েছিল সে তালিকার 2টিকে সম্প্রতি নন কোভিড হাসপাতাল হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে হাসপাতাল কর্তৃপক্ষ সংশয়ে আছে কোভিড ট্রায়ালে স্বাস্থ্যকর্মীদের তালিকা পাঠানো নিয়ে। এহসান জুয়েলের রিপোর্ট। গত মাসে প্রথমবারের মতো বিশ্বে করোনা ভ্যাকসিনের সফল ট্রায়ালের পর থেকেই বাংলাদেশের অপেক্ষা।
ভ্যাকসিন কূটনীতির নানা সমীকরণ ডিঙিয়ে গত মাসের শেষে চীনের ভ্যাকসিন ট্রায়ালের ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে 60টি হাসপাতালের 4000 স্বাস্থ্যকর্মীকে ট্রায়ালের জন্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তার মধ্য থেকে 2টি হাসপাতাল, ঢাকা মহানগর ও হোলি ফ্যামিলি হাসপাতালের নাম কোভিড বিশেষায়িত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। যেহেতু নন কোভিড হাসপাতাল, তাই ট্রায়ালে তাদের নাম থাকবে কিনা তা নিয়ে সংশয়ে খোদ হাসপাতাল পরিচালকরা। এই মুহূর্তে কি হবে সেটা আমিও বলতে পারছি না, কারণ ওনারা হয়তো কথা বলবে আমাদের অথরিটির সঙ্গে। ইন এ নন কোভিড হসপিটাল দ্য ট্রায়াল অফ ভ্যাকসিন হাউ মাচ ফিজিবল এবং মানে সিগনিফিক্যান্টলি হবে, এইটাও আমার কাছে একটা প্রশ্ন। এখানে তো অনেক বিষয়ে জড়িত, যে কারা কারা সম্পৃক্ত, স্বাস্থ্যকর্মীদের মধ্যে থেকে রুলিং যাবে কিনা, এই বিষয়গুলো তো প্রক্রিয়াগত কিছু সমস্যা আছে। তো এটা টেকনিক্যাল কমিটি আভ্যন্তরীণ একটা করেছি, ওরা আইসিডিডিআরবি টিমের সাথে বসে এটা ফাইনালাইজ করবে। পুরো দেশে মিলে 30টি কোভিড হাসপাতাল ঘোষণা করা হলেও রোগী না পাওয়ায় এর মধ্যে 6টিকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই 30টি হাসপাতালে 15,275টি জেনারেল বেড, আইসিইউ ও ভেন্টিলেটর থাকলেও সবশেষ তথ্য মতে ভর্তিকৃত রোগীর সংখ্যা 2,328 জন। দিন দিন আমাদের কোভিড ভর্তি রোগীর সংখ্যা কমে যাচ্ছে। এই জন্য আমরা পর্যায়ক্রমে যে সমস্ত কোভিড ডেডিকেটেড হসপিটাল ছিল সেগুলিকে নন কোভিড ঘোষণা করছি, কারণ কোভিড চিকিৎসা করতে যে আমাদের নন কোভিডের যে পেশেন্টগুলি তারা সাফারার হচ্ছে। চলতি মাসের মধ্যে করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হওয়ার কথা থাকলেও এখনও এই ব্যাপারে পরিষ্কার নয় সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী, সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেতিবাচক লোকের কথা বলে, বাট ইফ ইউ লুক এট গোলামের একটি টিভি ছিল, আর এখন আপনারা প্রায় 36টি প্রাইভেট টিভি। এগুলো সম্ভব হয়েছে শেখ হাসিনা আছেন বাংলাদেশে, আপনার আরো দীর্ঘদিন থাকুন, কারণ তিনি আমাদের দেশের মান ইজ্জত সারা বিশ্বের মধ্যে অত্যন্ত উপরে তুলে নিয়েছেন। আমাকে যখন উনি ইউএনএর আপনার বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি করলেন, অ্যাম্বাসেডর করলেন, আমি তো ডিপ্লোম্যাট, উনি বললেন যে না আপনি রাজি হন। আমি বললাম আমার প্রথম আমার বসকে জিজ্ঞেস, বস মানে আমার বউকে জিজ্ঞেস করতে হবে, বলে সে দায়িত্ব আমার, আপনি রাজি হন। তারপরে শি ওয়াজ ভেরি ইমোশনাল। উনি আমার দেশ 1 নম্বর আপনার দুর্নীতি পরায়ণ দেশ হিসেবে চিত্রিত হয়েছে, আমাদের এই গ্লানি দূর করতে হবে। তিনি বললেন আমার দেশের সন্ত্রাস সারা যে বাংলাদেশের 64 জেলায় আপনার বোমাবাজি হয়েছে একদিনে, আমার দেশে 495টি বোমাবাজি হয়েছে। আমি সন্ত্রাসীর দেশ হিসেবে, বাংলা বাইর দেশ হিসেবে এই অবস্থা থেকে আমার উত্তরণ চাই। তিনি বললেন যে আপনাকে রাজধানী প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলছিলেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। অতি সংকটাপন্ন জটিল রোগীদের দ্রুত সেবা নিশ্চিত করতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চালু হচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, যেখানে আইসিইউ সহ একই ছাদের নিচে মিলবে সব বিভাগের সব ধরনের সেবা। 24 ঘন্টা এ সেবা চালুর ফলে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি সহজ হবে সেবা প্রক্রিয়া। নূর জামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী ও শয্যাসহ নানা সীমাবদ্ধতার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় নানা ওয়ার্ডে। এতে এ ওয়ার্ড সে ওয়ার্ড দৌড়াদৌড়ি করতে করতে জটিল রোগীর মৃত্যুসহ পড়তে হয় নানা হয়রানিতে। এ অবস্থায় রোগী ভোগান্তি কমাতে জরুরি বিভাগ ও ক্যাজুয়ালিটি ওয়ার্ডকে নিয়ে একই ছাদের নিচে চালু হতে যাচ্ছে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টার, যেটি স্থানান্তর করা হবে নতুন ভবনে, যেখানে থাকবে পরীক্ষা নিরীক্ষা, এইচডিইউ ও আইসিইউ সহ সব বিভাগের চিকিৎসা সেবা। ইমার্জেন্সি ডিপার্টমেন্টে মেডিসিন, সার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক্স, কার্ডিওলজি সব বিষয়ের কনসালটেন্টরা থাকবেন। তো ওনাদের আন্ডারেই রোগীরা অবজারভেশনে থাকতে পারবেন। ওখানেই আমাদের এক্সরে মেশিন থাকবে, ওখানেই রক্ত পরীক্ষার ব্যবস্থা থাকবে। অতি জটিল ও কম গুরুত্বপূর্ণ রোগীদের শারীরিক অবস্থা বিবেচনায় সেবা দেয়া হবে।
ওয়ার্ডে না গিয়ে ইমার্জেন্সি থেকে চলে যেতে পারবে বলে গতি আসবে চিকিৎসা সেবায়। ওইখানে আমরা অবজারভেশন বেড থাকবে 30টা বেড, ওইখানে রেখে তাকে চিকিৎসা দেওয়া হবে। ওইখানে আমরা পেশেন্টটাকে 24 ঘন্টা হোল্ড করবো আর কি। 24 ঘন্টার পরে যদি দেখা যায় যে খারাপের দিকে, তখন সেই পেশেন্টটাকে আমরা ইনডোরে ভর্তি করব। হাসপাতালের জরুরি বিভাগে প্রতিদিন 1200 থেকে 1500 রোগী চিকিৎসা সেবা নিতে আসেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। মাটির ব্যবহার ছাড়াই ব্যতিক্রম পদ্ধতিতে পলি হাউসে রংপুরে বিভিন্ন শাকসবজি ও ফুল ফলের চারা উৎপাদন করছে একটি প্রতিষ্ঠান। বন্যা কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগে চাষিদের সহায়তার জন্যই এমন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। গুণগত মান ঠিক রেখে নিজস্ব প্রযুক্তিতে উন্নত মানের শাকসবজির চারা উৎপাদন করছে নাসিক প্ল্যান্ট। এই প্ল্যান্টে ফুলকপি, লাউ, সিম সহ বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। সারা দেশে এই প্রযুক্তি ছড়িয়ে দিতে পারলে কৃষকরা লাভবান হবেন বলে জানান উদ্যোক্তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিশেষ অনুমতিতেই আটকে আছে বাংলাদেশ বিমানের সৌদি ফ্লাইট। 150 টিকিটের বিপরীতে কয়েক হাজার মানুষের ভিড়। টোকেন নিয়ে সৌদি এয়ারলাইন্সের 3 দফা তারিখ পরিবর্তন। এবং দেশে করোনার ভ্যাকসিন ট্রায়ালের দৃশ্যত নেই কোনো প্রস্তুতি। 7টি কোভিড হাসপাতালের মধ্যে 2টিকে নন কোভিড ঘোষণা। স্বাস্থ্যকর্মীদের তালিকা তৈরি নিয়ে সংশয়। এই ছিল এখনকার মতো, আর সঙ্গে থাকুন সময়।